পশ্চিমবঙ্গে কার্যত নির্বাচন আসার আগেই এসআইআর পর্বে যে ভয়াবহ পরিস্থিতি চলছে তা নিয়ে রাষ্ট্রপতিকে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিলেন রাজ্যপাল। আর এ নিয়েই কৌতূহল তৈরি হয়েছে যে এই এসআইআর প্রক্রিয়ার আবহে তাহলে কি কোনোভাবে রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিতের দিকেই কি ভাবা হচ্ছে। যদিও এর আগেও কখনো কখনো রাষ্ট্রপতিকে রিপোর্ট জমা দিয়েছিলেন এবং তাতে বেশ কিছু রাজ্যের অপশাসনের উল্লেখ করেছিলেন, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু আজকে নিড অফ দ্য আওয়ার যদি ভালো করে খেয়াল করে দেখেন, দেখবেন গোটা পশ্চিমবঙ্গবাসী, গোটা ভারতবর্ষ কার্যত এই পশ্চিমবঙ্গের অবনয়নের দিকে অবাক হয়ে তাকিয়ে দেখছে। একটা বড় ঘটনা ঘটেছে, একটা বললে ভুল হবে, একাধিক পরপর বড় ঘটনা আপনাদের সামনে বলবো। একদিকে নির্বাচন কমিশন তরফ থেকে একটা মারাত্মক নির্দেশ এসেছে, সেটা হচ্ছে যে যেখানে এসআইআর শুনানি কেন্দ্র রয়েছে সেই শুনানি কেন্দ্রের বাইরে বা শুনানি কেন্দ্রের মধ্যে অযথা ভিড় করে চাপ সৃষ্টি করা যাবে না বলে দিল্লি থেকে নির্দেশ এসে গিয়েছে। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে আরো একটি হচ্ছে, আপনারা জানেন যে এই শাসক দলের বাংলাদেশ প্রেম আমরা অনেকবার লক্ষ্য করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এমন বক্তব্য বলেছিলেন গোটা দেশ নড়ে গিয়েছিল যে ওপার বাংলায় অর্থাৎ বাংলাদেশের কিছু হলে তিনি নাকি দরজা খুলে দেবেন, তিনি আশ্রয় দেওয়ার পরোক্ষ ইঙ্গিত দিয়েছিলেন। তা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল। এই রকম পরিস্থিতিতে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের একজন ক্রিকেটার, সেই ক্রিকেটার নাইট রাইডার্স শাহরুখ খান দিদির বন্ধু, ভাই ভাবেন আর কি, তো তার দলের নাইট রাইডার্স এর একজন বাংলাদেশি প্লেয়ার ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান, তাকে জায়গা দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে বাংলাদেশে ক্রমাগত একজন হিন্দুর নাম আপনারা জানেন যে যাকে পুড়িয়ে মারা নৃশংসভাবে মারা হয়েছে, তারপরেও ক্রমাগত একের পর এক এই ধরনের হিন্দুদের ধরে ধরে পুড়িয়ে মারা হচ্ছে। আর তারপরেও এই শাহরুখ খানের দল, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বাংলাদেশি প্রেম তারা কিছুতেই আটকাতে পারছে না। কিন্তু বিসিসিআই একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছে, সেটা আপনারা জেনে গিয়েছেন। আজকে বিশ্লেষণ করব আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসজিবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করেছে পশ্চিমবঙ্গের সার্বিক অবনয়নের অবস্থা। আদেও এই যে আমি আপনাদের সামনে তথ্য দেব যে এই মুহূর্তে কত নাম কার্যত বাদ পড়তে চলেছে, প্রায় 1 কোটির কাছাকাছি, 1 কোটির বেশি নাম বাদ পড়ার একটা সমূহ সম্ভাবনা। এই রকম ব্যাপার হলে আদেও পশ্চিমবঙ্গে গণতন্ত্র থাকবে নাকি রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়েই ভোট পরিচালনা করতে হবে, তা নিয়ে আলাপ আলোচনা ইতিমধ্যেই নাকি কানাঘুষো শুরু হয়ে গিয়েছে। তো এরই মধ্যে যে খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, যে সমস্ত বাংলাদেশিরা আমাদের এই দেশে থাকে, ঠিক আছে, যাদের ওপর অনেকের প্রেম, তৃণমূলপন্থী অনেকের প্রেম, দরদ উতলে ওঠে যে বাংলা ভাষায় কথা বললেই নাকি বাঙালি, সেখানে বাংলাদেশি আর ভারতীয় বা ভারতীয় বাঙালি আলাদা করার কথা যারা বলেন না, আমি তাদের জন্য একটা ছোট্ট ভিডিও দেখাবো যে ওপার বাংলা থেকে আসা এদেশের আসামে বসবাস করা কিছু লোকজন ভারতের প্রধানমন্ত্রীর নাম পর্যন্ত জানেন না এবং তারা বহাল তবিয়তে এই দেশেই বাস করে থেকে যাচ্ছেন। শুনুন একটি ছোট্ট ভিডিও। क्यों भाग, क्या नाम है आपका? शहीबुर रहमान है। तो यहाँ कब से रह रहे हो? 2 महीना हो गया। ये कौन सा देश है? ये तो इंडिया है। अच्छा, प्रधानमंत्री का क्या नाम है? वो मुझे नहीं पता प्रधानमंत्री का क्या नाम है। हाँ? प्रधानमंत्री का नाम नहीं पता? नहीं पता है उसका नाम। गृह मंत्री का नाम बताओ। कुछ मंत्री का नाम भी नहीं पता है। दिल्ली के मुख्यमंत्री का नाम बताओ। मुख्यमंत्री देखा ही नहीं है, उसका नाम कैसे मालूम होगा। यूपी के मुख्यमंत्री का नाम बताओ। नहीं जानते हैं सर हम लोग। हमारे देश का क्या नाम है? ईरान। हमारे देश का क्या नाम है? भूलसी देश का नाम पूछ रहा हूँ मैं तो। देश का नाम, मैं तो किसी नेता का नाम भी नहीं पूछ रहा हूँ। देश का नाम क्या है ये? क्या नाम कलम गया हमने मुन्ने नहीं क्या ख्याल नहीं क्या ভিতরে বিয়াল নাই। देश का नाम नहीं पता आपको? দেখলেন, এই সমস্ত বাংলাদেশিদের আমাদের জায়গা দিতে হবে। আপনারা রাজি রয়েছেন যে যারা ভারতের প্রধানমন্ত্রীর নাম পর্যন্ত বলতে পারে না,
তারা আমাদের দেশে বহাল তবিয়তে রয়েছে এবং এদের নাম কেন এশআর প্রক্রিয়া থেকে বাদ যাবে তা নিয়ে বেশ কিছু রাজনৈতিক দল মানে কার্যত কান্নাকাটি শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস সম্ভবত তাদের মধ্যে অন্যতম। আমি গতকাল নির্বাচন কমিশনের রাত্রিরে আসা একটি অংশ আপনাদের সামনে আমি দেখাচ্ছি। নির্বাচন কমিশন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, ভোটারদের শুনানি কেন্দ্রে বহিরাগত মুক্ত করতে হবে। দিল্লি থেকে রাজ্যের সিইও দপ্তরকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটি শুনানি ক্যাম্পের বাইরেই তৃণমূল কংগ্রেস ক্যাম্প খাটিয়ে বসে রয়েছে। কেন না, বিএলএদের ভেতরে ঢুকতে দেওয়া হবে না বলে নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আন্দোলন করবেন, হ্যান করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে নিয়ে যাবেন, কিছুই তো করলেন না। বরঞ্চ এই যে 30 লাখ আনম্যাপিং এর তাদের শুনানি কার্যত শেষ, সম্ভবত আজ বা কাল থেকে শুরু হতে চলেছে। ওই যে 1,36,00,000 যে ডেটা ছিল তাদের এবার শুনানি কেন্দ্রে ডাকার কাজটা শুরু হতে চলেছে। যদিও নির্বাচন কমিশন এই 1,36,00,000 মধ্যে আরো বেশ কিছু ঝাড়াই বাছাই করে তারা 94 লক্ষে শেষ পর্যন্ত সংখ্যাটা নামাতে পেরেছে। 1,36,00,000 থেকে 94 লক্ষে সংখ্যাটা নামাতে পেরেছে, যেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভয়ে রয়েছেন এবং কার্যত তিনি প্রত্যেকটি কেন্দ্রে গিয়ে এইটা নিয়ে যে কেন কোন ম্যাজিকে নির্বাচন কমিশন একদিনের মধ্যে এই 94 লক্ষকে মানে 1,36,00,000 বেছে ফেললো, এই নিয়ে অনেক প্রশ্ন করেছেন। তো যাই হোক, তাহলে প্রথমে 58 লক্ষ নাম, তার মধ্যে কিছু ধরুন আবার নতুন করে উঠবে, মানে আমি হিসাবটা বলছি, প্রথমে 58 লক্ষ, তারপরে এই 94 লক্ষ, আরো 30 লক্ষ, তাহলে সংখ্যাটা প্রায় 1.5 কোটি। তার মধ্যে থেকে কিছু বাদ গেলেও আলটিমেটলি ফাইনাল ফিগারটা 1 কোটির ওপরেই থাকবে। এরকম 1 কোটি আমি আপনাদের সামনে বলছি, 1 কোটির ফিগারের যদি বেশি হয়ে যায় তাহলে তৃণমূল কংগ্রেস রাজ্যটাকে অস্থির করে দেবে এবং সেই কারণেই সম্ভবত রাজ্যপাল রাষ্ট্রপতির দরবারে চলে গিয়েছেন। গিয়ে কোন রিপোর্ট জমা দিয়েছেন সে তো আমাদের কাছে লিক হয়ে আসার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আমরা আন্দাজ করতে পারি যে তিনি কি রিপোর্ট দিয়েছেন। এখন গোটা দেশই পশ্চিমবঙ্গকে নিয়ে মানে ওয়াচ অ্যান্ড ওয়েট এই নিয়মের মধ্যেই কিন্তু তারা রয়েছেন। আমি এইখানে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা দেখাবো যে দেখুন, বাংলাদেশ, যে বাংলাদেশিদের একজনেরও নাম থাকা উচিত নয়, এটা তৃণমূল কংগ্রেসও বলা উচিত ছিল, কিন্তু কোন মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাংলাদেশি মুসলমান বা বাংলাদেশি কারুর নাম থাকা উচিত নয় সেই কথাটা তৃণমূল কংগ্রেস বলতে পর্যন্ত ভয় পাচ্ছে। এবং ভারতের শক্তি এখানেই প্রমাণ যে মুস্তাফিজুর রহমান আইপিএল এ তাকে ডাকা হয়েছিল, তাকে বাদ দেওয়া হয়েছে। শুধু সেই সিদ্ধান্তই নয়, আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারত কোনো ক্রিকেটীয় সম্পর্কে থাকবে না। ঠিক যেমন পাকিস্তানকে আমরা ব্রাত্য করে রেখে দিয়েছি, বিসিসিআই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যেটা কয়েক ঘন্টার মধ্যেই খবর করার হয়তো প্রকাশ পেয়েও যাবে, যে আগামী দিনে পাকিস্তানের মতো করে ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বা কোনো ম্যাচ খেলবে না। শুধু আইসিসির কোনো ট্রফিতে যদি অন্য দেশে কোনো ভেন্যুতে গিয়ে খেলা হয় তাহলে পাকিস্তানের মতো করেই ভারত খেলবে। অর্থাৎ আমাদের শুধুমাত্রই এক পাশে ছিল শত্রু, এখন আমাদের দুপাশে শত্রু এসে গিয়েছে। তার মধ্যে যদি আবার ঘরেই শত্রু থাকে তাহলে বুঝতে পারছেন সেটা কতটা বিপজ্জনক। পাকিস্তান বাংলাদেশে যে সমস্ত লোকজন আছে সেই লোকজনদের সমর্থন করা রাজনৈতিক নেতৃত্বরা যদি পশ্চিমবঙ্গ বা ভারতের মধ্যে থাকে তাহলে সেটা পশ্চিমবঙ্গবাসীর জন্য কতটা বিপজ্জনক কি একবার কল্পনা করে দেখতে পারছেন? ঠিক এই জায়গাটাই আপনারা কতটা কল্পনা করতে পারছেন কি আমি বলতে পারবো না, কিন্তু যে রাজনৈতিক নেতৃত্বরা তারা আখের গোছানোর জন্য রাজনীতি করেন তারা বুঝতে পেরেছেন তৃণমূলের হাল খারাপ। সেই কারণেই তারা জাহাজ যখন ডুবছে তখন ইঁদুরের মতো করে অন্য জাহাজে পাড়ি দেওয়ার চেষ্টা করছে। সর্বপ্রথম যেটি এই ঘটনা ঘটলো সেটা হচ্ছে তৃণমূলের রাজ্যসভার একজন এমপি মৌসম বেনজির নূর, তিনি গতকাল কিন্তু কংগ্রেসের আবার ফিরে গেলেন। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এমপি ছিলেন, হঠাৎ করে সম্ভবত তৃণমূল কংগ্রেসের কাছে কোনো তথ্য ছিল না, তার কারণ তথ্য থাকলে এত সহজে তাকে যেতে দিত না তৃণমূল কংগ্রেস। একেবারে কাউকে না জানিয়ে সরাসরি কিন্তু সেন্ট্রালে গিয়ে কংগ্রেসের হাত থেকে পতাকা গ্রহণ করে তৃণমূল ত্যাগ করেছেন। আমি বলবো যে অন্তত পাপের ঘোড়াটা পূর্ণ করে দিয়ে অন্য জায়গায় গেছেন তবু ভালো,
কারণ তৃণমূল কংগ্রেসে থেকে যাওয়াটা একটা মানে এটা বিপজ্জনক ব্যাপার একটা কার্যত। मैं तो यही बोलूंगी, इनफैक्ट आई विश टू बी द चेंज विच आई वांट टू सी। मैं चाहती हूँ कि बंगाल में चेंज आए, परिवर्तन आए, और वो चेंज मुझसे शुरू हो। आई हैव नॉट कम विथ एनी कंडीशंस, आई हैव कम विथ एन ओपन हार्ट। आई बिलीव इन द कांग्रेस लीडरशिप इन द पास्ट also. They have given me a lot of responsibility, in fact too many responsibilities which maybe I was not being able to handle. I have full faith in the leadership has full faith in me. Whatever responsibilities they would like to give, I will try my best to fulfill. এই ঘটনাটা যত দেখবেন তৃণমূল কংগ্রেস হারের দিকে এগোবে, তত দেখবেন এই ঘটনাগুলো আরো 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 বাড়ছে। এইখানে আমি আপনাদের সামনে একটি তথ্য দেখাবো। যে কংগ্রেসে গেলেন মৌসম বেনেজির নূর, সেই কংগ্রেস যদি সত্যি সত্যি দেশের জন্য কাজ করত, ভারতবর্ষের জন্য কাজ করত, আমাদের বলার কিছু ছিল না। কিন্তু ওই অনুষ্ঠানে, সম্ভবত ওই অনুষ্ঠানে কংগ্রেসকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশে হিন্দু নিপীড়ন এই নিয়ে আপনারা কিছু মন্তব্য করুন। আপনারা তো অনেক দেশের বিভিন্ন জায়গায় আক্রমণ নিয়ে মন্তব্য করেন, বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, তাদের নিয়ে কিছু মন্তব্য করুন। প্রেস কনফারেন্স ছেড়ে বেরিয়ে গেলেন কেসি বেণুগোপাল এবং আরো একজন, আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি, তারা প্রেস কনফারেন্স ছেড়ে বেরিয়ে আসলেন। কারণ তাদের কাছে হিন্দুদের বিরুদ্ধে আক্রমণকে মানে বলার জন্য কোনো বক্তব্য বা ভাষা তাদের মধ্যে নেই। এই কংগ্রেসকে ভোট দেবেন আপনারা, যারা আপনার আমার অস্তিত্ব বিপন্ন করতে চায়? দেখুন এই প্রেস কনফারেন্সটা একবার দেখুন। जयराम सर, जी सर, ये सबकी तरफ से सर, ये जी ये सबकी तरफ से सर, अल्पसंख्यक हिंदुओं पर अत्याचार हो रहा है बांग्लादेश में सर, अल्पसंख्यक हिंदुओं पर अत्याचार हो रहा है। দেখলেন? তাহলে এবার ভেবে দেখুন যে আমাদের কত বড় ভয়ানক অবস্থার মধ্যে আমরা রয়েছি, যে আমাদের ডান পাশে আমাদের বাঁ পাশে আগুন জ্বলছে, মানে একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, একদিকে চায়না, আমাদের তিন পাশেই কার্যত আগুন জ্বলছে। এদিকে গোদের ওপর বিস্ফোরা হিসেবে ডোনাল্ড ট্রাম্প বসে রয়েছেন, আর তার উপরে রাজ্যের মধ্যে যদি এরকম তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দল থাকে, কিংবা দেশের মধ্যে যদি কংগ্রেসের মধ্যে একটা অপোনেন্ট দল থাকে, তাহলে কোন ভারতবর্ষে আপনি রয়েছেন একবার কল্পনা করে দেখতে পেরেছেন? শুধুমাত্র আমাদের সংঘবদ্ধ যদি না হই, যদি আমরা এতদিনে এই সমস্ত বিশ্লেষণগুলো করে ভুল থেকে শিক্ষা নিতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের জন্য তো ভয়াবহ কিছু অপেক্ষা করে বসে রয়েছে। তবে আশার কথা একটাই, যে ক্রমাগত মানুষের সেই ভুল ভাঙছে, মানুষের চাপেই কার্যত পদক্ষেপ নিচ্ছে সংস্থা। এই দেখুন না, শাহরুখ খান তিনি বাংলাদেশের প্রতি প্রেম দেখিয়ে মুস্তাফিজুর রহমানকে আমাদের কলকাতার নাইট রাইডার্সের দলে ঢুকিয়ে নিলেন। আমি বলতে পারবো না যে এর পেছনে তৃণমূলের চাপ ছিল কিনা যে একজন বাংলাদেশিকে অন্তত নিতে হবে, আমি বলতে পারবো না। তার কারণ আমার যেটুকু নলেজ, সম্ভবত অন্য কোনো আইপিএল দলে কোনো বাংলাদেশি ছিল না, শুধু একজন বাংলাদেশি ছিল, তাও আবার কেকেআর এর দলে শাহরুখ খান যার মালিক আর মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী। সেইখানে মানুষের দাবি ছিল যে এই কাঙালু বাংলাদেশিদের একজনকেও সমর্থন করা যায় না। তার কারণ যারা ভারত বিদ্বেষী কথা বলে, যারা পাকিস্তানকে বন্ধু বলে মনে করে, যারা ভারতকে বিদ্বেষী বলে মনে করে, এদের বিরুদ্ধে কোনো করুণার দৃষ্টি নয়। এরপরে এদের বিরুদ্ধে একেবারে পাকিস্তানকে আমরা যেভাবে সবাক শিখিয়েছিলাম, খুব শীঘ্রই সময় আমাদের সেই জায়গায় নিয়ে আসা উচিত যে এদেরকে সেই সবাক আমরা শেখাতে পারি। কিন্তু তার জন্য সব থেকে আগে যেটা প্রয়োজন, সেটা পশ্চিমবঙ্গে পরিবর্তনের প্রয়োজন। আর এই পরিবর্তনের পশ্চিমবঙ্গবাসীর জন্য এটাই শেষ সুযোগ। আপনি এসআইআর প্রক্রিয়ার মাধ্যমেও যদি তৃণমূল কংগ্রেসকে সরাতে না পারেন, যে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি সাংসদদের সাপের সঙ্গে তুলনা করছেন, সেই রকম একজন কুরুচি মানে রাজনৈতিক বক্তব্যকারী, এই ধরনের রাজনৈতিক সৃষ্টিশীল মানসিকতা নিয়ে যে রাজনৈতিক দলটি রয়ে গিয়েছে, তাদেরকে যদি সরিয়ে দিতে না পারেন এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে, আর কোনোদিন এত বড় সুযোগ পাবেন না। তাই যারা এই সুযোগটাকেও হেলায় পেয়ে হারাচ্ছেন, আফসোস যদি পরে করেন, তাহলে আফসোস মানে সেই আপনার আফসোস শোনার মতো কোনো লোক আপনার পাশে থাকবে না। আপনাদের মতামত লিখে জানাবেন। নির্বাচন কমিশনের একাধিক বেশ কিছু পদক্ষেপ, আরো অনেক কিছু পদক্ষেপ তারা নিচ্ছেন, সবগুলো একটি ভিডিওর মাধ্যমে আনা সম্ভব নয়।
তাই আপনাদের আগামী পর্বে আরো ডিটেলে বিশ্লেষণ করে বলবো। তবে 94 লাখের যে হিসাবটা নির্বাচন কমিশন দিয়েছে, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বড় একটা কি বলবো চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে। কিভাবে তৃণমূল কংগ্রেস মোকাবিলা করে তার উপরেও নির্ভর করছে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে কিনা। আপনাদের মন্তব্যের প্রতীক্ষায় থাকলাম, এখনকার মতো এখানেই।